আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষা একদমই নিকটবর্তী। কয়েকদিন পরেই হয়তো আপনাদের মূল পরীক্ষা দিতে পারবেন। হয়তো বললাম কারণ বর্তমান পরিস্থিতিতে কোনো পরীক্ষাই নিশ্চিত নয়। যাই হোক আমরা ধরে নিব আপনাদের পরীক্ষা জানুয়ারির ৪, ৫, ৬ তারিখেই হবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমার একটাই পরামর্শ থাকবে। এরপরে আমি আপনাদের আ আ মক 1 পেপার 2 র সলভ দিব। সংক্ষেপেই দিব। আ পরামর্শটা হচ্ছে আ একদমই আমাদের কম সময় ১৫ দিন কিংবা ১৬ দিন। এর মাঝে হয়তো অনেকে বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন। আ যেহেতু সার্কুলার দিয়ে দিয়েছে। অ স্বাভাবিকভাবেই অনেক হয়তো পরীক্ষা দেওয়ার মানসিকতাও অনেকের কমে গেছে। আবার হয়তো অনেকে একটানা পড়ছেন, খুব ভালোভাবে পড়ছেন, অনেকের প্রিপারেশন ভালো। আ যে অবস্থায় থাকুক প্রিপারেশন আমার একটাই পরামর্শ আপনারা আজকে থেকে বা বর্তমান সময় থেকে আ কোনো কিছু নতুন করে পড়বেন না। আপনার যতটুকু আগে পড়া আছে সেই পড়াগুলো খুব ভালো করে পড়ুন। আমাদের সবসময় মনে হয় যে আমি তো ওই অংশটা পারি বা ওই অংশটা পড়ছি। কেন আমি আরেকবার পড়বো? বিষয়টা ওরকম না। আসলে পরীক্ষায় মার্ক তোলার জন্য এমসিকিউ বা এসবিএ তে ভালো করার জন্য আপনাকে অবশ্যই রিভিশন দিতে হবে এবং যে জিনিসটা আপনি পারেন সেই জিনিসটা যথাযথভাবে যদি আপনি পরীক্ষায় অ্যান্সার করতে পারেন তাহলে কিন্তু পাস করে যাবেন। একটা জিনিস মনে রাখতে হবে আমাদের পাস করার জন্য 70 মার্ক প্রয়োজন। এর ভিতরে হয়তো আমরা যদি একটা সাবজেক্টে 65 ও পাই বা তার বেশি পাই তারপরেও কিন্তু আমরা পাস করতে পারবো। আর কিন্তু তার মানে আপনি যদি একটা সিলেবাসের 80% অংশ খুব ভালোভাবে পড়ে থাকেন তাহলে আপনার যথেষ্ট পাস করার সম্ভাবনা আছে। ওই যে 20% পড়েন নাই বা যে 10%, 5% বা সিলেবাসের যে টপিকস গুলো পড়েন নাই একদমই সেটা নতুন করে পড়তে যাওয়াটা এই মুহূর্তে অবশ্যই আপনাদের জন্য কতটুকু লাভজনক হবে সেটা ভেবে দেখার বিষয়। যাই হোক আমি আমাদের সলভে চলে যাচ্ছি। সলভের পাশাপাশি আমি রিলিভেন্ট গুরুত্বপূর্ণ টপিকস গুলো বলে দিব। শেষ মুহূর্তে শুধুমাত্র টপিকস গুলো গুরুত্বপূর্ণ টপিকস গুলো যদি আমরা রিভিশন দিয়ে যেতে পারি তাহলে আশা করি আমাদের পরীক্ষাটা ভালো হবে। যাই হোক আমি এতক্ষণ আমার নাম হয়তো দেখেছেন। আমি ডক্টর সালিম মাসুদ আল তুরাব। আ ঢাকা মেডিকেলে এখন এফসিবিএস পার্ট 2 ট্রেনিং এ আছি। আমরা যদি ১ম প্রশ্নটা দেখি এই প্রশ্নটা ছিল আমাদের কোয়াগুলেশন ডিসঅর্ডার নিয়ে বা আমাদের কোয়াগুলেশন বা ব্লাড ক্লটিং ফ্যাক্টর গুলো নিয়ে। অ্যা এটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট। এখানে প্রশ্নটা ছিল যে একটা সিনারিও দেয়া আছে। তারপরে আ বলা হচ্ছে যে তার ডিআইসি হয়েছে। এখন আ তাকে ক্রায়োপ্রিসিপিটেট দেওয়া হয়েছে। এখন ক্রায়োপ্রিসিপিটেট এর কনস্টিটিউয়েন্ট কি? কোশ্চেন গুলো এরকমই থাকবে। শুরুতে হয়তো আপনার একটা সিনারিও বা কিছু লং কথা থাকবে। লাস্টে শুধু হয়তো জানতে চাবে যে আপনার ফাইব্রোনোজেন কখন লাগে বা ফ্যাক্টর এইট ডেফিসিয়েন্সি তে কি করব বা ফ্যাক্টর আর হিমোফিলিয়াতে কি হয়? এই টাইপের অনেকগুলা কোশ্চেনটা থাকে লাস্টে। আর একদম শুরুতে কিছু কথাবার্তা থাকে। তো সেটা আপনাকে ডিস্ট্রাক্ট করার জন্য। তবে সেখানে কিছু ক্লু থাকে। এখন আমরা জানি ক্রায়োপ্রিসিপিটেট এর মেজর কনস্টিটিউয়েন্ট হচ্ছে ফ্যাক্টর 8 ফাইব্রোনোজেন অ্যান্ড বন উইলি ব্র্যান্ড ফ্যাক্টর। এই কারণে আমাদের ট্রু অ্যান্সার হবে যে ফ্যাক্টর 8 তারপরে ফাইব্রোনোজেন। আমরা ২ নাম্বার প্রশ্নটা দেখি এবার। ২ নাম্বার প্রশ্নে ২ নাম্বার প্রশ্নটা ছিল আমাদের মেমব্রেন ট্রান্সপোর্ট রিলেটেড। এখানে বলা হচ্ছে যে যদি সোডিয়াম পটাশিয়াম পাম্প কোনো কারণে ফেল করে বা ইনহিবিট করা হয় তখন কি হবে? আমরা জানি সোডিয়াম পটাশিয়াম পাম্পের ক্ষেত্রে ৩ টা সোডিয়াম ইনফ্লাক্স হয় এবং ২ টা পটাশিয়াম ইনফ্লাক্স হয়। ক্যালসিয়াম কনসেন্ট্রেশনও বাড়বে যেহেতু সোডিয়াম পটাশিয়াম পাম্প একটি প্রাইমারি একটি ট্রান্সপোর্ট আর এই প্রাইমারি একটি ট্রান্সপোর্টের এনার্জিটা আপনার সোডিয়াম পটাশিয়াম পাম্পেও ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে সোডিয়াম পটাশিয়াম পাম্প যদি ফেল করে তখন
স্বাভাবিকভাবে ক্যালসিয়াম কনসেন্ট্রেশনও বেড়ে যাবে। আচ্ছা, রেনাল টিউবুলার ফাংশন টেস্ট আর এখানে টু অ্যান্সার হচ্ছে যে ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট, অ্যাসিড ব্লুড টেস্ট এবং অসমোলারিটি মেজারমেন্ট ইন প্লাজমা এন্ড ইউরিন। সেক্ষেত্রে আমাদের রেনাল ফাংশন থেকে আমাদের বিভিন্ন রেনাল টিউবওয়েল গুলো থেকে বিভিন্ন যেমন প্রক্সিমাল কনভলিউটেড টিউবওয়েল, তারপরে ডিস্টাল কনভলিউটেড টিউবওয়েল, কালেক্টিং ডাক্ট, এই টিউবওয়েল গুলো থেকে কোথায় কি অ্যাবজর্ব হয় এবং কোন জায়গা থেকে কি সিক্রেট হয়, এই জিনিসগুলো আমাদেরকে আরেকবার রিভিশন দিতে হবে। এখান থেকে প্রতি বছরই একটা কোশ্চেন আসে। যদি এখান থেকে কোশ্চেন না আসে তখন আসতে পারে আমাদের কিডনি ফাংশন টেস্ট নিয়ে, হয়তো জিএফআর কিভাবে মেজার করব, অথবা রেনাল টিউবুলার ফাংশন কিভাবে মেজার করব। সেখানে একটা কমন কোশ্চেন দেওয়া হয়েছে যে এখানে অ্যান্সার গুলো আপনারা এখানে দেওয়া আছে: ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট, অ্যাসিড ব্লুড টেস্ট এবং অসমোলারিটি মেজারমেন্ট ইন প্লাজমা এন্ড ইউরিন। মিকচুরেশন রিফ্লেক্স, এটা খুবই ইম্পর্টেন্ট একটা রিফ্লেক্স। আমাদের আরো বেশ কয়েকটা রিফ্লেক্সের পাশাপাশি জানতে হবে, যেমন গ্যাগ রিফ্লেক্স, তারপরে গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স, এবং তার চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মিকচুরেশন রিফ্লেক্স। মিকচুরেশন রিফ্লেক্সটা হচ্ছে যে একটি কম্বাইন্ড একটা রিফ্লেক্স মেকানিজম। এখানে ট্রু অ্যান্সার দেওয়া আছে as an autonomic reflex. Center is located L2 and L4, এটা false হবে। Can be voluntarily controlled by pelvic nerve, এটা true. Is self regenerative, এটা true. Which of the following about blood transfusion are false? এই কোশ্চেনটা আমাদের বেই ল্যাবে থেকে দেওয়া হয়েছে। hemoglobin level of 10 gram per dl or less is now considered a typical indication. সার্জারির ক্ষেত্রে বা যেহেতু আপনারা সার্জারিতে পরীক্ষা দিবেন, হিমোগ্লোবিন লেভেল সবসময় চেষ্টা করা হয় 10 এর উপর রাখতে। 10 এর নিচে থাকলে সেখানে ব্লাড ট্রান্সফিউশন দিয়ে পেশেন্টের হিমোগ্লোবিন লেভেল 10 এর উপরে করা হয়। ইমার্জেন্সি ক্ষেত্রে অবশ্য এর চেয়ে কম হিমোগ্লোবিন লেভেলে অপারেশন করা হয়। প্লাটিলেটস হ্যাভ এ শেলফ লাইফ অফ 3 উইকস। এখানে প্লাটিলেটস এর লাইফ দেওয়া আছে। আমাদের আরবিসির লাইফ টাইমও জানতে হবে, এবং অন্যান্য যে ডাব্লিউবিসিটা আসে না সাধারণত। এর পাশাপাশি আমাদেরকে বেলি লাভের যে শক এবং ব্লাড ট্রান্সফিউশন যে চ্যাপ্টারটা আছে, শক হিমোরেজ যে চ্যাপ্টারটা, সেটা খুব ভালোভাবে আরেকবার রিভিশন দিয়ে যাবেন। প্রতি বছরই শক থেকে এবং অথবা ব্লাড ট্রান্সফিউশন থেকে, অথবা যদি আমরা যদি হেমাটোলজি থেকে চিন্তা করি, প্লাটিলেট কোগুলেশন ডিসঅর্ডার, ইন্ট্রিনসিক পাথওয়ে অফ কোগুলেশন এবং এক্সট্রিনসিক পাথওয়ে অফ কোগুলেশন থেকে কোশ্চেন করা হয়। Which of the following affects the choice of prophylactic antibiotic? এটা বেইলাবে থেকে দেওয়া হয়েছে আমাদের সম্ভবত চ্যাপ্টার 5 থেকে। এখানে দেওয়া আছে the expected spectrum of organism is likely to be encountered through বি কস্ট, অবশ্যই ড্রাগকে কস্ট ইফেক্টিভ হতে হবে, এবং হসপিটাল পলিসি, যেমন বাংলাদেশ সরকারি হসপিটালে অ্যান্টিবায়োটিক হিসেবে কেবলমাত্র সেফট্রাকজন আর সেফোরিজিম সরকারি সাপ্লাই পাওয়া যায়। কখনো কখনো হয়তো রিকোয়েস্ট করে মেরুকানামও পাওয়া যেতে পারে। লোকাল রেজিস্ট্যান্স ট্রেন, এটাও স্বাভাবিক যে কোনো একটা কমিউনিটিতে যদি একটা ড্রাগ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায়, তখন বিকল্প ড্রাগগুলি তখন ব্যবহার করা হয়। হাইপারক্যালেমিয়া ইউজুয়ালি ফাউন্ড ইন ফলোইং কন্ডিশন। এখানে অ্যাকুয়েট রেনাল ফেলিওর ট্রু, এডিসন ডিজিজ ট্রু, এবং ক্যাপ্টোপ্রিল থেরাপি ট্রু। এসআইডিএস এবং কার্ডিয়াক ফেলিওরে হাইপারক্যালেমিয়া সাধারণত হয় না। সেক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের অবশ্যই হাইপারনেট্রিমিয়া এবং হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া কখন হয়, এই 4টা টপিক থেকে অবশ্যই একটা কোশ্চেন আসবে, কখনো কখনো 2টা কোশ্চেনও আসতে পারে। এবং এর সাথে সাথে আরেকটা হচ্ছে যে অ্যাসিড বেস ব্যালেন্স, মেটাবলিক অ্যাসিডোসিস, তারপরে রেসপিরেটরি অ্যালকালোসিস রিলেটেড কোশ্চেন অবশ্যই একটা আসবে। আপনারা এই টপিকগুলো আরেকবার দেখে নেবেন।
A patient following thyroidectomy develops hematoma in his neck, which causes carbon dioxide retention due to compression to the trachea. The patient is likely to have এখানে মূলত একটি ট্রাকিয়া অবস্ট্রাকশনের মাধ্যমে একটা অবস্ট্রাকটিভ লাং ডিজিজের একটা কন্ডিশন তুলে ধরা হয়েছে। যদি এখন যেহেতু ট্রাকিয়া অবস্ট্রাক্টেড থাকে স্বাভাবিকভাবেই তার টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর হবে। সেক্ষেত্রে প্লাজমা বাইকার্বনেট বাড়বে এবং সাথে সাথে আপনার রেজড সেরেব্রাল ব্লাড ফ্লো হবে। Metabolic alkalosis result from prolonged vomiting এবং massive blood transfusion, excess mineralocorticoid. Metabolic alkalosis always related to bicarbonate এবং respiratory alkalosis always related to pressure of carbon dioxide. Vomiting এর কারণে which of the following pairs are true statements regarding shock? এটাও বেরি লাভের কোশ্চেন। এখানে ডিস্ট্রিবিউটিভ শকে হাই ভেনাস প্রেসার থাকে না, কার্ডিওজেনিক শকে হাই মিক্সড ভেনাস স্যাচুরেশন, এটা সাধারণত সেপটিক শকে হাই মিক্সড ভেনাস স্যাচুরেশন পাওয়া যায়। হাইপোভলিমিক শকে বেজ ডেফিসিট অনেক বেশি থাকে, আর সেপটিক শকে মিক্সড ভেনাস স্যাচুরেশন 10% এর বেশি থাকে। অবস্ট্রাকটিভ শক লো কার্ডিয়াক আউটপুট। এখানে ট্রু অ্যান্সার হচ্ছে যে সি আর ই। মিন ব্লাড প্রেশার একটা কোশ্চেন করা হচ্ছে, কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে সাধারণত ব্লাড ফ্লো এবং ব্লাড ফ্লো রেজিস্ট্যান্স থেকে কোশ্চেন আসবে এই একটা। এখানে যে আছে মিন ব্লাড প্রেশারটা হচ্ছে যে আপনার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার প্লাস 1/3 অফ দা পালস প্রেশার। পালস প্রেশারটা হচ্ছে যে সিস্টোলিক ব্লাড প্রেশার আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের পার্থক্য। তো এখানে মিন ব্লাড প্রেশারের ব্যাপারে ট্রু হচ্ছে ডিটারমাইন্স পারফিউশন প্রেশার, কন্ট্রোলস টিস্যু ব্লাড ফ্লো, ট্রু ডিপেন্ডস অন কার্ডিয়াক আউটপুট, ট্রু ইজ রেগুলেটেড ডাইরেক্টলি বাই ভেসোমোটর টোন, এটাও ট্রু। ইজ এফেক্টেড মোস্টলি বাই সিস্টোলিক ব্লাড প্রেশার, এটা ফলস, কারণ আমি শুরুতেই বলেছি মিন ব্লাড প্রেশারটা হচ্ছে যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার এবং 1/3 অফ পালস প্রেশার এর যোগফল। এক্সপ্লেনেশন দেওয়া আছে। During normal quiet breathing, following events happen. আমাদেরকে জানতে হবে যে একদম ইন্সপিরেশন, এন্ড অফ দ্য ইন্সপিরেশন, এন্ড অফ দ্য এক্সপিরেশনে আমাদের কার্ডিওভাস্কুলার কি কি চেঞ্জ হয় এবং মিড ইন্সপিরেশন এবং মিড এক্সপিরেশনে কি হয়। সাধারণত মিড ইন্সপিরেশনে ইন্ট্রা এলভুলার প্রেশার সবচেয়ে কম থাকে, আর মিড এক্সপিরেশনে ইন্ট্রা এলভুলার প্রেশার সবচেয়ে বেশি থাকে। আর একটা হচ্ছে যে আপনাদের রেসপিরেটরি সিস্টেম থেকে অ্যাক্লিমাইজেশনটা একটু পরে নেবেন। আর একটা কোশ্চেন অবশ্যই প্যাক্ট কোশ্চেন, এটা আসবেই, অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, এটা কোনটা রাইট শিফট করে কোনটা লেফট শিফট করে, এটা আমাদেরকে আরেকবার রিভিশন দিতে হবে। এখান থেকে অবশ্যই একটা কোশ্চেন আসতে পারে। সেম একটা নর্মাল কোয়াইট ব্রিথিং থেকেও বা ব্রিথিং মেকানিজম, তারপরে রেসপিরেটরি সেন্টার, এই টপিকস গুলো আরেকবার দেখে নেবেন। ইন্টারপ্লোরাল প্রেশার ইজ লোয়েস্ট এট দ্য অ্যাপেক্স অফ দ্য লাং, এটা ট্রু। ইন্ট্রাএলভুলার প্রেশার ইজ লোয়েস্ট এট মিড ইন্সপিরেশন, যেটা আগেই বলেছি। Interpleural pressure is lowest at the end of the inspiration, এটা true. Interalveolar pressure is lowest at the end of the inspiration, এটা হচ্ছে mid inspiration. Surfactant lining the fluid on alveolar epithelium, আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিকস রেসপিরেটরি সিস্টেম থেকে সারফেক্টেন্ট। এটা থেকে বিভিন্ন কোশ্চেন আসতে পারে, কখনো কখনো সারফেক্টেন্টের কম্পোজিশন, তারপর সারফেক্টেন্ট থাকলে কি হবে, না থাকলে কি হবে, এই রিলেটেড অনেকগুলো কোশ্চেন হয়। এখানে দেওয়া আছে প্রিভেন্টস দ্য কোলাপস অফ এলভুলাই, ট্রু। ইনক্রিজ দ্য কমপ্লায়েন্স অফ দ্য লাং, ট্রু। রিডিউস দ্য সারফেস টেনশন অফ দ্য এলভুলার ফ্লুইড, এটাও ট্রু। সি ডি ফলস, ইনক্রিজ দ্য ইলাস্টিক রিকোয়েল প্রেশার অফ এলভুলাই, এটাও ফলস, এটা ডিক্রিজ করে। ইনক্রিজ দ্য ওয়ার্ক অফ ব্রিথিং, আসলে সারফেক্টেন্ট থাকার কারণেই আমাদের লাংস সহজে কাজ করতে পারে, এই কারণে এটা ফলস, ওয়ার্ক অফ ব্রিথিং এটা ডিক্রিজ করে। Which of the following statements are true? Raised serum amylase is always diagnostic of
acute pancreatitis, এটা ট্রু, এটা ফলস। আর there is always gas under the right dome of the diaphragm in perforated duodenal ulcer, এটা false। perforated duodenal ulcer এ সাধারণত আমাদের আমরা যখন এক্স-রে দেখি তখন রাইট এবং লেফট ডোম দুটার নিচেই গ্যাস পাওয়া যেতে পারে, তবে এটা সবসময় পাওয়া যাবে না। আল্ট্রাসাউন্ড এন্ড সিটি স্ক্যান আর অফেন ডায়াগনস্টিক, এটা ট্রু। আল্ট্রাসাউন্ড সবচেয়ে ভালো বোঝা যায় সিটি স্ক্যানে। On diagnostic peritoneal leavage, bile aspiration indicates perforated duodenal ulcer or perforated gallbladder। আমরা মাঝে মাঝে ডিউডেনাল লেভেজ যখন দেওয়া হয় তখন যদি আমরা বাইল পাই তখন এটা ধরে নিই যে এটা পারফোরেশন হয়েছে। সি স্টোমাক ক্যান বি ডায়াগনোসড ফ্রম এন্ডোস্কোপিক বায়োপসি। সি স্টোমাকের কনফার্মেটরি ডায়াগনোসিস মূলত এন্ডোস্কোপিক বায়োপসির মাধ্যমে করা হয়, কিন্তু সাধারণত অধিকাংশ ক্ষেত্রেই স্পেসিমেনটা সঠিকভাবে নেওয়া হয় না বলে এন্ডোস্কোপিক বায়োপসিতে প্রায় সময় সিস্টোমাক ধরা পড়ে না। মূলত ক্লিনিক্যালি এবং এন্ডোস্কোপিক ইমেজ দিয়ে ডায়াগনোসিসটা করা হয়। আর ইনভেস্টিগেশন ডায়াগনোসিস থেকে একটা কোশ্চেন আসতে পারে, আপনাদের যদি অন্য সব বেসিক কোশ্চেনগুলো পড়ার পরে কিছুটা সময় থাকে সেক্ষেত্রে বেরিলাবিন ইনভেস্টিগেশন এবং ডায়াগনোসিস চ্যাপ্টারটা পরে দেখতে পারেন। বাইল সোর্স, জিআইটি ফিজিওলজি থেকে বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে, বিশেষ করে গাট মোটিলিটি, তারপরে জিআইটি হরমোন, তারপর গ্যাস্ট্রিক জুস, বাইল সল্ট ইত্যাদি টপিকগুলো যদি আপনাদের আগে পড়া থাকে আরেকবার রিভিশন দিবেন। এই 4-5টা টপিক থেকেই একটা বা দুইটা কোশ্চেন আসতে পারে। Bile salts are the only constituents of bile necessary for digestion of fat. True. Have characteristic parts water soluble এবং fat soluble. এটা বাইলের সবচেয়ে ইউনিক বৈশিষ্ট্য যে আসলে ফ্যাট বা ফ্যাট লবিউল গুলো তো সহজে অ্যাবজর্ব করা যায় না, তাই এই কারণে বাইলগুলো ফ্যাটকে কভার করে সেটাকে ওয়াটার সলিউবল করে ফেলে। আর ডাইরেক্ট ফ্রম কোলেস্টেরল, এটাও ট্রু। এখানে ই ফলস, মূলত লিভার থেকে বাইল সিক্রেট হয় আর রিঅ্যাবজর্বড মেইনলি ইন দ্য আপার স্মল ইন্টেস্টাইন, এটা ফলস। মূলত এটা টার্মিনাল আইলামে রিঅ্যাবজর্ব হয়। আমি রেসপিরেটরি সিস্টেমের এই কোশ্চেনটার ব্যাপারে আগেই বলেছিলাম। অক্সিহিমোগ্লোবিন ডিএসোসিয়েশন কার্ভ ইজ শিফটেড টু দ্য রাইট বাই ইনক্রিজড পিএইচ। এটা আসলে ইনক্রিজড পিএইচ না, ইনক্রিজড প্রোটন আয়নের ক্ষেত্রে রাইটে শিফট হয়। Increased DPG, the true ascent to the high altitude, true presence of fetal hemoglobin। fetal hemoglobin এর খুবই কম অক্সিজেন ক্যারি করতে পারে, এই কারণে এটা fetal hemoglobin হিমোগ্লোবিন ডিএসোসিয়েশন কার্ভকে লেফটে শিফট করবে। আর এক্সারসাইজেও আমাদের হিমোগ্লোবিন ডিএসোসিয়েশন কার্ভ রাইটে শিফট হয়। Slow waves in gut smooth muscles are অ্যাকশন পটেনশিয়াল। গাটের স্লো ওয়েভ না, এখানে স্লো ওয়েভ গুলো হচ্ছে ফেজিক কন্ট্রাকশন, অসিলেটিং রেস্টিং পটেনশিয়াল এবং কন্ট্রোলড বাই ইন্টারস্টিশিয়াল সেলস অফ কাজল। ফ্যাক্টরস ইনক্রিজিং জিএফআর আর জিএফআর কখন বাড়ে কখন কমে, এই টপিকস গুলো আপনারা আরেকবার দেখে নেবেন। এই কোশ্চেনটা মাঝে মাঝেই আসে। যদি ইনক্রিজ ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট হয় ডিহাইড্রেশনে এবং ইনক্রিজড আর্টেরিয়াল ব্লাড প্রেশার বাড়লে, তারপর ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট বাড়লে ডিহাইড্রেশনের ক্ষেত্রে ইনক্রিজড ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট এবং ব্লাড প্রেশার বাড়লে জিএফআর বাড়বে। ডিহাইড্রেশন এবং সিম্প্যাথিক স্টিমুলেশনে জিএফআর কমে। ইনক্রিজ প্লাজমা কলয়েড অসমোটিক প্রেশার, এই ক্ষেত্রেও জিএফআর কমবে। প্লাটিলেট প্রডিউস অ্যান্ড সিক্রেট থ্রোম্বোপ্লাস্টিন এবং থ্রম্বোক্সিন A2। প্রোথ্রম্বিন, ক্যারিক্রিয়ান আর প্লাজমিনোজেন এগুলো লিভার থেকে সিনথেসিস হয়। প্লাটিলেটের ফাংশনটা আপনাদেরকে টপ টু বটম আরেকবার রিভিউ করতে হবে, এখান থেকে অবশ্যই একটা কোশ্চেন আসবে। Renal tubule normally reabsorbs above 99% of glomerular filtrate, true.
all filtered bicarbonate in respiratory acidosis, এটা ট্রু। শুধুমাত্র রেসপিরেটরি অ্যাসিডোসিসে তারা অল ফিল্টার্ড বাইকার্বনেট রিঅ্যাবজর্ব করবে। আর মোর পটাশিয়াম দেন ক্লোরাইড, এটা ফলস। অল ফিল্টার্ড ক্রিয়েটিনিন, এটাও ফলস। অল ফিল্টার্ড প্লাজমা প্রোটিন, এটা ট্রু। আপনারা মনে রাখবেন বডির জন্য প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো জিএফআর এর মতো প্রাইমারি ফিল্ট্রেশনে রেনাল টিউবুলার দিকে যায়, সেই প্রয়োজনীয় জিনিসগুলাই অ্যাবজর্ব হয়। আর অপ্রয়োজনীয় জিনিসগুলো কখনো অ্যাবজর্ব হয় না, বরঞ্চ বিভিন্ন টিউবুলের বিভিন্ন পার্ট থেকে বিভিন্ন সময় সিক্রেট হয়। Absorption of the most of the absorption of most of the iron occurs in the duodenum, true. Calcium occurs in the duodenum, এটাও true. Vitamin B12 takes place in the ileum, এটাও true. uh, water occurs in the stomach, water মূলত কোলনে রিউজ হয় বেশি। অ্যাবজর্পশন নিয়ে গত 2 বছর বা গত 2টা পরীক্ষায় কোশ্চেন এসেছে, এবং এটা প্রায় সময় কোশ্চেন আসে যে কোন আয়ন বা কোন নিউট্রিয়েন্ট কোথায় অ্যাবজর্ব হয়। সেক্ষেত্রে আপনাদের এই চারটা বা এই কোশ্চেনটা আপনাদের মনে রাখতে হবে যে আয়রন, ক্যালসিয়াম ডিউডেনামে, ভিটামিন B12 আইলিয়ামে। Deep sensory receptors in muscle and tendons are মাসল স্পিন্ডল আর গোলজি টেন্ডন অর্গানস। এখানে রাফিনি কর্পাসকল, তারপরে এক্সপান্ডেড টিপ অর্গানস এবং মিয়েসনিয়ার কর্পাসকল, এগুলা রাফিনি কর্পাসকল আর মিয়েসনিয়ার কর্পাসকল এগুলো হচ্ছে ডার্ভিসে থাকে। আর এক্সপান্ডেড টিপ অর্গানস এটা মাসল বা টেন্ডনে থাকে না। এই টাইপের কোশ্চেন গুলো খুব কমন কোশ্চেন না, মাঝে মাঝে আসে। যদি এই টপিক আপনাদের পড়া থাকে জাস্ট দেখে নিবেন, পড়া না থাকলে নতুন করে পড়া দরকার নেই। থাইরয়েড এন্ডোক্রাইন সিস্টেমের ভিতর সবচেয়ে যদি ইম্পর্টেন্ট একটা বা দুইটা কোশ্চেন নিয়ে কোশ্চেন দেওয়া হয়, সেখানে 1 নম্বরে আসবে থাইরয়েড, এরপরে আসবে কর্টিসল, এরপরে আসবে ইনসুলিন। আপনারা যদি একদমই কিছু না পড়েন, তারপর আপনাদের থাইরয়েড, থাইরয়েডের ফাংশন, তারপর হাইপোথাইরয়েড হলে কি হয়, হাইপারথাইরয়েড হলে কি হয়, কর্টিসল এবং তারপর অ্যালডোস্টেরন, এই হরমোনগুলো পড়তে হবে। সে আবার একই সাথে এডিসন ক্রাইসিস একটু দেখে নিবেন, কুশিং সিনড্রোম, কুশিং ডিজিজ গুলো একটু দেখে নিতে হবে, এবং ইনসুলিন এবং ডায়াবেটিস এখান থেকে কোশ্চেন আসবেই। এবার না আসলে পরের বার আসবে। মোটামুটি এই টপিকস গুলো খুব ভালো করে পড়তে হবে। তারপরে আপনাদের এন্ডোক্রাইন সিস্টেমের যে শীট আছে একদম শুরুর দিকে, বিভিন্ন হরমোন এবং তার কোনটা কি স্ট্রাকচারাল গঠন সেগুলো দেওয়া আছে, বা কিছু কিছু মেকানিজম অফ অ্যাকশন দেওয়া আছে, সুযোগ থাকলে সেগুলো পরে নেবেন। মানে ইনক্রিজড প্রোটিন ব্রেকডাউন, এটা ট্রু। প্রমোটস স্কেলেটাল ডেভেলপমেন্ট, ট্রু। ইনক্রিজ কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন ইন গাট, ট্রু। ডিক্রিজ মেটাবলিক রেট, ফলস। ডিক্রিজ লাইপোলাইসিস, ফলস। আপনারা যদি মনে করবেন থাইরয়েড অল টাইম বডির সমস্ত ধরনের অ্যাক্টিভিটি, প্রায় সমস্ত ধরনের অ্যাক্টিভিটি কন্ট্রোল করে, এবং বডির মেটাবলিজম থেকে শুরু করে অ্যাবজর্পশন, অনেক এই প্রত্যেকটা সাইটেই আমাদের থাইরয়েডের রুলস কোনো কোনো ভাবে আছে। তো বইয়ে সুন্দরভাবে চার্ট করে দেওয়া আছে, আপনারা থাইরয়েড হরমোনটা পরে নেবেন। হিউম্যান প্লাজমা অ্যালবুমিন contributes more to plasma colloid osmotic pressure than globulin, true. uh, is negatively charged at the normal pH of body, এটা true. Carries carbon dioxide in blood, এটা true. Filters freely at the renal glomerulus, এটা false. যদি আমরা দেখি যে ইউরিনে প্রচুর অ্যালবুমিন আছে, তাহলে অবশ্যই রেনাল কোনো প্যাথোলজি আছে বলে চিন্তা করতে হবে। lacks the essential amino acid contents, false. Posterior column damage in spinal cord may impair touch sensation, the ability to stand steadily with the eyes closed, vibration sense. স্পাইনাল কর্ড ড্যামেজ অথবা অ্যাসেন্ডিং ট্র্যাক্ট দিয়ে কি যায়, অথবা ডিসেন্ডিং ট্র্যাক্ট, এই কোশ্চেন, এই টপিকগুলো থেকে একটা কোশ্চেন আসবেই। আপনারা এই রিলেটেড বিষয়গুলো একটু দেখে নেবেন। পোস্টেরিয়র কলামে মূলত ট্র্যাক্ট অফ গল এবং ট্র্যাক্ট অফ বুরডাক্স থাকে। এই ট্র্যাক্ট দুইটা মূলত টাচ, তারপরে ট্যাকটাইল ডিসক্রিমিনেশন, তারপর ফাইন টাচ, ভাইব্রেশন সেন্স, এগুলোর সাথে রিলেটেড। যদি এই ট্র্যাকটা ড্যামেজ হয়ে যায়, তাহলে
স্বাভাবিকভাবে আমাদের এই টাচ সেন্সেশন, তারপর ভাইব্রেশন সেন্সেশন এগুলো লস হবে। এবং এর পাশাপাশি আমাদের ব্রাউন সিকট সিনড্রোম এবং ডিসেন্ডিং ট্র্যাক্ট এবং অ্যাসেন্ডিং ট্র্যাক্ট প্রতিটা ফাংশন একটু একটু করে দেখে নিতে হবে। এবার হচ্ছে এসবিএ, হুইচ হুইচ ওয়ান অফ দ্য স্টেটমেন্টস is true. Chest radiograph gives very useful information about primary lung cancer. এরপরে দেখা যাচ্ছে সিটি ইজ অনলি ইউজফুল ফর গাইডেড ফাইন নিডল অ্যাসপিরেশন। বর্তমান ইনভেস্টিগেশনের দুনিয়ায় ইনভেস্টিগেশনের রাজা হচ্ছে সিটি স্ক্যান। তার ব্যাপারে যদি অনলি বলা যে এফএনসি করার জন্য ব্যবহার করা, এটা অবশ্যই ফলস। পজিটর নিউমিশন টোমোগ্রাফি প্যাট high specificity for bronchial carcinoma. Sputum cytology has a high sensitivity. Invasive procedures such as mediastinoscopy, mediastinotomy, and thyroscopy are not staging procedures. এখানে মূলত সবচেয়ে রিলিভেন্ট টু অ্যান্সার হচ্ছে চেস্ট রেডিওগ্রাফ। লাং ক্যান্সার থাকলে মোটামুটি চেস্ট রেডিওগ্রাফে সেটা ধরা পড়ে। কেমিক্যাল সেন্সিটাইজিং পেইন ইন আরবেনিক্স আর এখানে হচ্ছে ট্রু অ্যান্সার হচ্ছে সাবস্টেন্স পি। Iron absorption from GIT enhanced by ingestion of protein-rich food, false. Partial gastrectomy, false. Ingestion of tea, false. Iron deficiency state, এটা false. Use of proton pump inhibitor, এটা true. Following hormones are synthesized in the kidney. এখানে রেনিন দেওয়া আছে, এনজিওটেনসিন 2 দেওয়া আছে, তারপরে বেসোপ্রেসিন অর এডিএইচ, তারপর 225 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল, সবগুলোই ফলস। একমাত্র ট্রু হচ্ছে ইরিথ্রোপয়েটিন। রেনিন মূলত কিডনি রেনিন মূলত এনজাইম, আর কিডনি থেকে এনজিওটেনসিনোজেন রিলিজ হয়। এডিএইচ রিলিজ হয় আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে। 25 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল সরাসরি কিডনি থেকে রিলিজ হয় না, এখানে মডিফিকেশন হয়। এখানে একমাত্র ট্রু অ্যান্সার হচ্ছে তাই ইরিথ্রোপয়েটিন। Serum total cortisol is high in pregnancy, congenital adrenal hyperplasia, on long-term benzodiazepine therapy, primary hyperaldosteronism, puberty। এখানে একমাত্র কর্টিসল বাড়ার যে কজগুলো আছে এটা আপনাদেরকে অবশ্যই দেখে নিতে হবে, আমি আগেই বলেছি। প্রেগনেন্সি একটা কজ, প্রেগনেন্সি একটা স্ট্রেসফুল কজ, এবং আমরা জানি প্রতিটা স্ট্রেসফুল কন্ডিশনে কর্টিসল বাড়ে। আর প্রাইমারি হাইপার এলডোস্টেরনিজম অনেকের মাঝে কনফিউশন তৈরি করতে পারে। আসলে প্রাইমারি হাইপার এলডোস্টেরনিজমে কেবলমাত্র এলডোস্টেরনই বাড়ে, কর্টিসল বাড়ে না। আর কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়াতেও কর্টিসল বাড়বে, এটা খুব কম সময়েই বাড়বে, বা এটা নিশ্চিতভাবে বলা যায় না, কারণ এখানে অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়াতে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের পুরো অ্যাড্রেনাল গ্ল্যান্ডটাই যে কোনো অংশের হাইপারপ্লাসিয়া হইতে পারে। Which of the following is not typically included in total parenteral nutritional solutions? আমরা জানি parenteral nutrition আইভি চ্যানেল দিয়ে দেওয়া হয়। হয়তো কখনো কখনো সেন্ট্রাল এবং পেরিফেরাল দুই ধরনের প্যারেন্টাল নিউট্রিশন আছে। সেন্ট্রালটা সাধারণত সিবি লাইন করে দেওয়া হয়, আর পেরিফেরালটা সাধারণত আমাদের যে প্রমিনেন্ট ভেইন আছে সেগুলো দিয়ে দেওয়া হয়। তো প্যারেন্টাল নিউট্রিশনে বডির একদম যেগুলো না লাগলেই নয় বা যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেই নিউট্রিয়েন্টগুলি দেওয়া হয়। ফাইবার মূলত বডির একদম এসেনশিয়াল নিউট্রিয়েন্ট না, বা একমাত্র ফুডের সাথেই থাকে। প্যারেন্টাল নিউট্রিশনে মূলত লিপিড, তারপর গ্লুকোজ এবং লিপিড, গ্লুকোজ এবং প্রোটিন দেওয়া হয়, এবং কিছু ইলেকট্রোলাইট, পটাশিয়াম বা ম্যাগনেসিয়াম থাকতে পারে। A young woman has puffy skin, hoarse voice, her plasma TSH concentration is low but increases markedly when she is given thyroid releasing hormone. She probably has hypothyroidism due to abnormality in
হাইপো হাইপোথ্যালামাস। আমরা এটা মূলত একটি সিনারিও দেয়া আছে যা থেকে বোঝা যায় পাফি স্কিন এবং হোয়াইট থেকে বোঝা যায় তার হাইপোথাইরয়েডিজম আছে এবং আর প্লাজমা কনসেন্ট্রেশন টিএসএস টা লো। এখন টিএসএস লো আমরা ধরে নিতে পারি যে তার টিএসএস অনেকগুলো কারণে লো হতে পারে। আমরা যদি ধরি হাশিমোটো থাইরয়েডিস যেখানে এন্টি টিএসএস অ্যান্টিবডি তৈরি হয়, সে কারণেও তার টিএসএস কমতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে থাইরোট্রপিন রিলিজিং হরমোন যদি দেওয়া হয় তাহলে তার টিএসএসটা নরমাল হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে মূল প্রবলেমটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডে। এখানে টু অ্যান্সারটা এভাবে দেওয়া আছে, hypothyroidism due to abnormality in hypothalamus. Which of the following is recognized feature of ketamine when used as an anesthetic agent? Malignant hyperpyrexia, adrenal suppression, false, myocardial depression, false, marked respiratory depression. কেটামিনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা মায়োকার্ডিয়াল ডিপ্রেশন আর মার্কড রেসপিরেটরি ডিপ্রেশন করে না। আর মেলিগন্যান্ট হাইপারপাইরেক্সিয়া এবং অ্যাড্রেনাল সাপ্রেশন এটা কেটামিনের সাইড ইফেক্ট নয়। কেটামিনের মেইন যেটা প্রবলেম হয় ডিএসোসিয়েটেড অ্যানাস্থেসিয়া, আর কি পেশেন্ট অ্যানাস্থেসিয়ার সময় যখন দেওয়া হয় ট্রানজিয়েন্ট অ্যানাস্থেসিয়া তখন পেশেন্ট ইরিলিভেন্ট টক করে এবং তার সেলফ নিজের উপর কন্ট্রোল থাকে না সেইভাবে, যা পেশেন্টের জন্য খুব স্ট্রেসফুল হতে পারে। এখানে একটা সিনারিও দেওয়া আছে যে ইউ আর দ্য কার্ডিওথোরাসিক সার্জারি ট্রেনিং ইন এনআইসিপিডি লিভিং এ পেশেন্ট রেফার্ড for an aortic valve replacement. The 40-year-old man is being investigated for progressive breathlessness in previous respiratory clinic. The notes show he has smoked for the past 25 years. Pulmonary function tests reveal that FEV1 1.4 liter, FVC 1.7 liter, FEV1 by FVC 82%. What is the most likely explanation? এর মূলত একটি রেস্ট্রিকটিভ লাং ডিজিজের কন্ডিশন দেওয়া হয়েছে, যেহেতু FEV1 বা FVC দুইটা রেশিও ঠিক আছে, FEV1 FVC কমলেও রেশিও ঠিক আছে, তো একমাত্র এখানে কাইফুস ক্যালিওসিসি একটা রেস্ট্রিকটিভ লাং ডিজিজ, আর অ্যাজমা, ব্রঙ্কিকটিসিস, তারপরে সিওপিডি, লেরেঞ্জিয়াল মেলিগন্যান্সি এগুলো হচ্ছে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। A 44-year-old man undergoes a distal gastrectomy for cancer. He is slightly anemic and therefore receives transfusion of 4 units of packed red cells to cover both the existing anemia and associated perioperative blood loss. On investigation, ECG changes that are not consistent with ischemia. হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ। এখানে অনেক বড় সিনারিও দিছে। সিনারিওর মূল কোশ্চেনটা ছিল যে আসলে পেশেন্টের ব্লাড ট্রান্সফিউশনের ফলে কি ধরনের ইলেকট্রোলাইট চেঞ্জ হয়। তার আগে এই কথাটা বলার আগে একটা পেশেন্টের বয়স সহ তার ডিজিজ কি দেওয়া আছে এবং তার এনিমিয়া ছিল এবং এনিমিয়ার কারণে তাকে ব্লাড দেওয়া হয়েছে, এগুলো বলা হয়েছে। এখন বলতে চাচ্ছে যে ইসিজি করা হয়েছে, ইসিজি করার পর তার ইসিজি চেঞ্জ পাওয়া গেছে। ইলেকট্রোলাইট চেঞ্জের ক্ষেত্রে হয়তো তার হাইপোক্যালিমিয়া হবে, হাইপারক্যালিমিয়া। ব্লাড ট্রান্সফিউশনে সাধারণত অধিকাংশ ক্ষেত্রে হাইপারক্যালিমিয়া হয়, আর হাইপারক্যালিমিয়াতে টল পিক টি ওয়েভ পাওয়া যায়। তো এখানে যেহেতু বলে দিয়েছে যে তার ইসকেমিক কোনো চেঞ্জ নাই, তাহলে এটা হচ্ছে যে প্রবাবলি হাইপারক্যালিমিয়া। A 43 years old lady has undergone total thyroidectomy for multinodular goiter. You are called to see her because of respiratory distress. On examination, she has a marked stridor. Her wound seems healthy, but there is a swelling within the operative side. What is the most likely explanation for this problem? পেশেন্টের থাইরয়েডেক্টমি করার পর সাধারণত আমরা জানি যে তার প্রাইমারি হিমোরেজ, সেকেন্ডারি হিমোরেজ অর রিঅ্যাকশনারি হিমোরেজ হবে আর কি, তাই হিমোরেজটাই তার মূল প্রবলেম থাকে। সেক্ষেত্রে পেশেন্ট থাইরয়েডেক্টমির পেশেন্টকে একটু পরপরই ফলো আপ দেওয়া লাগে বা খুব সতর্ক থাকা লাগে। ফলো আপের ক্ষেত্রে
তার কোনো ব্লিডিং টেন্ডেন্সি আছে কিনা সেটাই দেখা হয়, বা তার ব্লিডিং এক্সেসিভ কোনো ব্লিডিং হচ্ছে কিনা। তো এখানে বাইলেটারাল সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরির কারণে তার রেসপিরেটরি ডিস্ট্রেস হবে না। তারপরে হাইপোক্যালসিমিক টিটানি, এটা হওয়ারও সুযোগ নেই, হাইপোক্যালসিয়াম হওয়ার সুযোগ নেই। অ্যাংজাইটির কারণে কারোর এরকম রেসপিরেটরি ডিস্ট্রেস হবে না। কন্টেন্ট হেমাটোমা, মূলত সেকেন্ডারি হিমোরেজের কারণে হেমাটোমা হবে, এবং হেমাটোমাটা টাকাতে প্রেসার দেওয়ার কারণে তার রেসপিরেটরি ডিস্ট্রেস হবে। ইউনিল্যাটারাল রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ ইনজুরি, এটাও ঠিক না। A 48-year-old lady is being prepared for a Whipple procedure. A right-sided subclavian line is inserted and then anesthesia is induced. Following intubation, the patient becomes progressively hypoxic and hemodynamically unstable. What is the most likely underlying explanation? মূলত যে কোনো ধরনের সিভিলিয়ানের ক্ষেত্রে আমাদের সবসময় একটা ইয়ে থাকে, যে তার লাং ইনজুরি হতে পারে, এবং লাং ইনজুরি হওয়ার পরে যেহেতু তার হাইপোক্সিক এবং হিমোডাইনামিক্যালি আনস্টেবল হয়েছে, এটা খুবই একটা অ্যাকুয়েট কন্ডিশন। ট্রু অ্যান্সার হচ্ছে টেনশন নিউমোথরাক্স। Which cell does not need insulin to increase glucose uptake? খুবই কমন কোশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট। বিভিন্নভাবে কোশ্চেনটা আসে যে আমাদের কোন কোন সেলের সরাসরি গ্লুকোজ আপটেকের জন্য ইনসুলিনের প্রয়োজন হয় না। তো এটা হচ্ছে যে আমাদের ব্রেন, রেনাল টিউবুল এবং আরবিসি। ট্রু অ্যান্সার হচ্ছে এখানে রেনাল টিউবুল। As part of research project, you are trying to ascertain whether the use of dummies in infants is linked to sudden infant death syndrome, which is very rare. What is the most appropriate form of study design? এখানে কোশ্চেনই বলে দেওয়া আছে যে আমরা এমন একটা কেস নিয়ে স্টাডি করছি, ডামিজ ইন ইনফ্যান্ট এবং ইনফ্যান্ট, এবং এটা সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম। ঠিক আছে, এটা বলা হচ্ছে, শুরুতে বলে দেওয়া আছে যে স্টাডিটা খুবই রেয়ার কেসের ক্ষেত্রে আমরা সবাই জানি, আমরা ক্ষেত্রে কেস কন্ট্রোল স্টাডি করি, যে কারণ যেহেতু আমাদের প্রচুর কেস থাকবে না, তো যেগুলো নির্দিষ্ট একটা কেস নিয়ে সেই কেস রিলেটেড বিভিন্ন ইনফরমেশন গুলো আমরা কোরিলেট করার চেষ্টা করি। The following features are typical of superficial partial dermal burns. বেইলাব থেকে অবশ্যই আমাদের যদি আগে পড়া থাকে তাহলে আমরা বার্ন চ্যাপ্টারটা আরেকবার ভালো মতো রিভিশন দিয়ে নিব। এখান থেকে অবশ্যই একটা বা দুইটা কোশ্চেন আসবে। এখানে বলা হচ্ছে যে সুপারফিশিয়াল পার্শিয়াল ডার্মাল বার্নের ক্ষেত্রে কোনটা এক্সেপশন? এক্সেপশনটা হচ্ছে যে এখানে ব্লিস্টার থাকার কথা, ব্লিস্টার থাকবে না, এটাই এক্সেপশন। আছে বি, অ্যাবসেন্স অফ ব্লিস্টার। A 32-year-old male is receiving a blood transfusion after being involved in a road traffic accident. A few minutes after the transfusion, he complains of loin pain. His observations show temperature 39 degrees Celsius, raised temperature, heart rate 130 BPM, tachycardia, blood pressure is 95/40 millimeter mercury, hypotension. What is the best test to confirm his diagnosis? এটা বোঝা যাচ্ছে পেশেন্টটা শকে চলে যাচ্ছে, এবং একটা অ্যাকুইট হিমোলাইটিক কন্ডিশন, এবং অ্যাকুইট হিমোলাইটিক ব্লাড ট্রান্সফিউশন আমরা সবচেয়ে ভালো ডিটেক্ট করতে পারবো ডাইরেক্ট কম্ব টেস্টের মাধ্যমে। সেই ব্লাড ট্রান্সফিউশন রিলেটেড ডিসঅর্ডার, আবারও বলছি, বেইলাবের হিমোরেজ, শক এবং ব্লাড ট্রান্সফিউশন চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়ে নেবেন। A 22-year-old man suffers 20% partial and full thickness burns in house fire. There is an associated inhalational injury. It is decided to administer intravenous fluids to replace fluid loss. Which of the intravenous fluids listed below should be used for initial resuscitation? একটা বার্নের স্টোরি দেওয়া আছে। তো বার্ন পেশেন্টকে যে 20% বার্ন পেশেন্টের অবশ্যই ব্যাপক ফ্লুইড লস হবে,
তো ফ্লুইড লসের হলে আমরা সাধারণত তার যেহেতু কলোয়েডাল ফ্লুইড লস হয়, তো একটা কন্ট্রোভার্সি আছে যে একদম শুরুর দিকে আমরা কলোয়েড দেওয়ার চেষ্টা করা হয়, যেটা আসলে একদমই ভুল। শুরুর দিকে দিতে হবে ক্রিস্টালয়েড, যেহেতু তার যে বার্ন সাইড গুলো খুব লিকি থাকে এবং সেখান থেকে আরো কলোয়েড নতুন কলোয়েড দিলেও সেগুলো লস হবে। আমরা তাকে হিমোডাইনামিক্যালি স্টেবল করার জন্য শুরুতে আমরা একটা ক্রিস্টালয়েড দিই, এবং ক্রিস্টালয়েডটা হচ্ছে হার্টম্যান সলিউশন। হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ ম্যাক্রোলাইডস? অ্যান্টিবায়োটিকের মেকানিজম আমাদের কোনটা সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর, কোনটা প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, কোনটা ডিএনএ ইনহিবিটর, কোনটা আরএনএ ইনহিবিটর, সবগুলি আমাদেরকে আরেকবার দেখে নিতে হবে। এখান থেকে কোশ্চেন অবশ্যই আসতে পারে, এখান থেকে না আসতে পারে আপনার অ্যানেস্থেসিয়া রিলেটেড ড্রাগগুলো থেকে। তো এটা হচ্ছে আমরা জানি সবাই protein synthesis inhibitor. Gastric acid is together with several enzymes and intrinsic factor one of the main secretions of the stomach. Which of the following statements regarding control of gastric acid secretion from oxyntic cell is correct? এখানে মূলত বলা হচ্ছে oxyntic cell থেকে which of the following statements regarding control of gastric acid secretion from oxyntic cell is correct? Acetylcholine increase gastric acid secretion, এটা true. Gastrin reduces gastric acid secretion, এটা বাড়ায়. Histamine reduces gastric acid secretion, এটা false. Prostaglandin increases gastric acid secretion, এটা false. Prostaglandin gastric acid secretion কমায়. Somatostatin increases gastric acid secretion, এটা somatostatin gastric acid secretion বাড়ায় না, কমায়। একটা সিনারি দেওয়া আছে, a 60-year-old man comes to see his clinician complaining of severe epigastric pain, frequent heartburn, and unexplained weight loss of 10 kg over a 6-month period. He claims to have obtained no relief from over-the-counter proton H1 antihistamine or PPI drugs. He is referred to gastroenterologist, and upper endoscopy reveals erosions and ulceration in the proximal duodenum and an increased output of gastric acid in the fasting state. The patient is most likely to have a tumor secreting which of the following hormones? True answer হচ্ছে এখানে গ্যাস্ট্রিন। যেহেতু এখানে তার ইরোশন আছে এবং গ্যাস্ট্রিক আলসার তৈরি হচ্ছে, আমরা জানি গ্যাস্ট্রিন gastric acid secretion করায়। Maximum absorption of short chain fatty acid produced by bacteria occurs in the short chain fatty acid মূলত আমাদের কোলনে ব্যাকটেরিয়ার মাধ্যমে প্রডিউস হয়। In the absence of vasopressin or ADH, the greatest fraction of filtered water is absorbed in the proximal tubule. আমরা জানি যে অধিকাংশ ওয়াটার এবং ইলেকট্রোলাইট এবং বডির এসেনশিয়াল নিউট্রিয়েন্ট সবকিছু প্রক্সিমাল টিউবুল দিয়ে অ্যাবজর্ব হয়। ক্যালসিটোনিন ডিক্রিজ সিরাম ক্যালসিয়াম লেভেল ডাইরেক্টলি বাই ক্যালসিটোনিন ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিসে খুব বেশি রোল নাই, এবং সেই রোলটা সে বোন রিঅ্যাবজর্পশন কমানোর মাধ্যমে পালন করে। During a neurological examination, a patient exhibited extension of his toes when the plantar surface of his foot is stroked, মানে এটা বেবিস্কি সাইন পজিটিভ, and additional neurological findings might be, যে পেশেন্টের বেবিস্কি সাইন পজিটিভ স্বাভাবিকভাবে তার স্পাস্টিসিটি পাওয়া যাওয়ার কথা, ট্রু। A 65-year-old diabetic patient has poorly controlled diabetes mellitus. Which of the following biochemical change is associated with inadequately controlled diabetes? Inadequately controlled ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের পেরিফেরাল নিউরোপ্যাথি এবং রেটিনোপ্যাথি এবং ফুল বডিতে একটা আমাদের চেঞ্জ থাকবে। আর এই ক্ষেত্রে রিলিভেন্ট হচ্ছে যে ইনক্রিজ প্রোটিন ব্রেকডাউন, এবং আনকন্ট্রোলড বা inadequately controlled ডায়াবেটিসে আমাদের পেশেন্টের প্রোটিন ব্রেকডাউন হয় প্রচুর।
তো যেটা বলছিলাম আর কি, এন্ডোক্রাইন সিস্টেম থেকে ডায়াবেটিস এবং ইনসুলিনটা আরেকবার দেখে নেবেন। থ্যাংক ইউ।